পথের ধারে চেয়ে আছে এক যুবক। এই নিয়ে ৪৭টা ইন্টারভিউ দিল, কোনো জায়গাতেই সুবিধা করতে পারেনি। হতাশ হয়ে চেয়ে আছে রাস্তার দিকে। যুবকের সামনে হঠাৎ একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে একটা ভদ্রলোক। ভদ্রলোক গাড়ি থেকে নেমেই যুবকের সামনে দাঁড়িয়ে বলল, তুমি তাহলে এখনো বেঁচে আছো? যুবকটি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকায়, এরপর জবাব দেয়, বেঁচে না থাকার তো কোনো কারণ দেখছি না। বেঁচে আছি নিজের জীবনের সমীকরণ মিলাতে। লোকটি পুনরায় বলে, দেখো নীল, জীবন ছেলে খেলা নয়। তুমি যে রাস্তায় নেমেছো সেখানে কেবলই হতাশা। যুবকটির নাম শাহরিয়ার নীল। যুবকের সম্পর্কে বাকি তথ্য গল্পে জানবেন। নীল পুনরায় লোকটির উদ্দেশ্যে বলল, আপনাদের মতন মুখোশধারী মানুষদের থেকে তো অন্তত দূরে থাকতে পারবো, এটাই কি কম পাওয়া নয়? লোকটি পুনরায় বলল, মানছি আমি ভুল করছি, কিন্তু তুমি যে পথে পা বাড়িয়ে আছো সেখানে কেবল হতাশা এবং হতাশা, এটা মাথায় রেখো। নীল মুচকি হাসলো, হাসতে হাসতে জবাব দিল, আপনাদের মতো দুমুখ সাপ সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। লোকটি পুনরায় নীলের উদ্দেশ্যে বলল, জানি আমি ভুল করছি, আমার এই ভুলে হয়তো কোনো ক্ষমা নেই, তারপরও তুমি আমায় ক্ষমা করে দাও। নীল লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং ভাবতে থাকলো, এই লোকটার এ ধরনের পরিবর্তনের কারণ কি? এটা কি সেই লোক যে কয়েকদিন আগেও আমাকে অপদস্থ করত? নীল আর বেশি কথা না বাড়িয়ে এগিয়ে গেল তার লক্ষ্যের দিকে। বেলা 11টা। নীল একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে দাঁড়িয়ে আছে। কোম্পানিটির নাম আশা ইউনিলিভার্স লিমিটেড অ্যান্ড এক্সচেঞ্জ। নীল আস্তে করে ভিতরে গিয়ে ঢুকলো। ভিতরে ঢুকার পর রিসিপশনের একটা মেয়ে নীলকে দেখে বলে উঠল, আরে আপনি মিস্টার শাহরিয়ার নীল তাই না? নীল জবাব দেয়, জি হ্যাঁ। রিসিপশনের মেয়েটি পুনরায় বলল, ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনি উপরে যান। নীল উপরে গিয়ে দেখলো তার মতো আরো 10 জন বাইরে অপেক্ষা করছে। নীল কিছু বুঝতে পারলো না, তাই নীল অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে পিয়ন এসে নীলকে ডাকলো এবং বলল, এখানে নীল কে আছে? নীল জবাব দিল, জি আমি নীল। আপনাকে এক্ষুনি ভিতরে আসতে হবে, ম্যাডাম আপনাকে ডেকেছে। নীল এরপর দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজায় নক করলো। দরজার ওপার থেকে একটি মেয়েলি কণ্ঠ বলে উঠল, ভিতরে আসুন। নীল ভেতরে আসে এবং এসে বলে, আসতে পারি ম্যাডাম? ভেতরে বসে থাকা মেয়েটি অন্যদিকে মুখ করে বসেছিল। সে জবাব দেয়, বসুন। নীল বসে পড়ে। নীলের মাথায় অনেক ধরনের প্রশ্ন উকি দিতে থাকে, যেমন মেয়েটা অন্যদিকে ফিরে আছে কেন? মেয়েটা কি তার ইন্টারভিউ নেবে নাকি আরো অনেক ধরনের প্রশ্ন নীলের মাথায় উকি দিতে থাকে। কিন্তু আমাদের নীল, সে এত সহজে দমার পাত্র নয়, তাই তার মনে যত চিন্তা রয়েছে সেগুলোকে সে একপাশে রেখে দিল। হঠাৎ মেয়েটি নীলের দিকে ঘুরে তাকালো। মেয়েটিকে দেখতে পেয়ে নীল তো অনেক অবাক, কেননা এই মেয়েটি হচ্ছে কি। এরপর কি হলো জানতে চান? গল্পের সাথেই থাকুন। মেয়েটি নিজেকে প্রশ্ন করলো, আপনার নাম কি? শাহরিয়ার নীল। আমাদের কোম্পানিতে চাকরি করতে চান কেন? আসলে নীল বুঝতে পারছে না সে কি বলবে, কেননা ওর সামনে যে বসে আছে সেও সবকিছুই জানে। তাহলে কেন জেনে ওকে প্রশ্ন করছে? নীলকে চুপ থাকতে দেখে মেয়েটি বুঝতে পারলো নীল কিছু ভাবছে, তাই মেয়েটি নীলকে পুনরায় বলল, আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি, আশা করি সঠিক উত্তর দিবেন। নীল মাথা নাড়ল। মেয়েটি প্রশ্ন করা শুরু করলো। নীল সবগুলো প্রশ্নের সঠিক উত্তরই দিল। নীল যতই সঠিক উত্তর দিচ্ছিল মেয়েটি ঠিক ততই যেন কঠিন কঠিন প্রশ্ন করছিল। দেখে মনে হচ্ছে মেয়েটির কোনো শত্রুতা আছে নীলের সাথে। নীলকে আটকানোই তার একমাত্র উদ্দেশ্য মনে হচ্ছে, কিন্তু নীল দমে যাবার পাত্র নয়। সে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েই যাচ্ছে। একসময় প্রশ্ন করা শেষ হয়। মেয়েটি নীলকে বলে, আপনার ইন্টারভিউর রেজাল্ট আজকে রাতে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনি এখন আসতে পারেন। নীল আর কোনো কথা না বলে সালাম দিয়ে চলে আসে। নীল ভাবতে লাগে, ইন্টারভিউ একটা তো দিলাম, এখন কি করব? যদি না হয়, নতুন করে টিউশনি খুঁজে পাওয়া সেটাও তো কঠিন। বাসা ভাড়াও অনেক বাকি, তাহলে কি করা যায়? আরো অনেক প্রশ্ন নীলের মাথায় আসতে থাকে। একটা সময় নীল স্থির করে সে বাসায় চলে যাবে। বাসায় গিয়ে ভাববে আগামীকাল কোথায় ইন্টারভিউ দিতে যাবে। কেননা নীল নিশ্চিত নয় যে তার এই চাকরিটা হবে, কেননা এই মেয়েটিকে নীল আগে থেকেই চেনে। নীল বাসায় যাচ্ছে, কিন্তু নীল জানে না কেউ আড়ালে তাকে অনুসরণ করছে। বাসায় যেতে যেতে নীলের বাড়িওয়ালার সাথে নীলের দেখা। নীলের বাড়িওয়ালা নীলকে জিজ্ঞাসা করে,
তা বাবা, এ মাসের ভাড়াটা কবে পামু? নীল জবাব দেয়, আঙ্কেল আমি খুব দ্রুতই দিয়ে দেব। বাড়িওয়ালা পুনরায় নীলকে পাল্টা প্রশ্ন করে। গত 2 মাসের ভাড়া তুমি দাওনি, এই মাসেরটা কিভাবে দেবে? আগে 2 মাসের ভাড়াটা দাও। তুমি যদি দিতে না পারো আমাকে জানাইও, আমি নতুন করে বিজ্ঞাপন দেব। তোমার ভাড়া দিতে অসুবিধা হলে তুমি বাসা ছেড়ে দাও। নীল পুনরায় উত্তর দেয়, আঙ্কেল আমাকে একটু সময় দিন, আমি দিয়ে দিব। মনে থাকে যেন। আমি তাহলে আসি। নীলের জীবনে একটা অদ্ভুত গোলকধাঁধায় বেঁধে আছে। ওর সাতকুলে কেউ নেই, বন্ধুরাও সব দূরে সরে গেছে। বেচারা নীল ভাবছে চাকরিটা যদি না হয় তাহলে সে কি করবে, কিভাবে বাসা ভাড়া দিবে, হাত খরচ চালাবে, নিজেকে ব্যস্ত রাখবে। এবার চলুন নীলের অফিসের বসের সম্পর্কে একটু জেনে আসা যাক। নীলের অফিসের বসের নাম মিলি খন্দকার সাইমা, ডাকনাম মিলি। দেখতে খুবই সুন্দর, তার কণ্ঠ যে কোনো পুরুষকে ঘায়াল করতে যথেষ্ট। এদিকে মিলি ভাবছে, ও আর আগের মতো নেই। আগে কত হাসি খুশি থাকতো, কেমন যেন একটা জড়তার ভাব চলে এসেছে। আচ্ছা, ও কি আমার দেখা সেই নীল, নাকি আমি কোনো অন্য কাউকে দেখছি? কেমন নির্জীব, অনুভূতিহীন। কালকে ও আসলে ওর থেকে সব জানতে হবে। বোকাটা হয়তো ভাবছে ওকে আমি চাকরি দেব না, কিন্তু বোকা এটা বুঝতে পারছে না যে ও আমার পুরোটা জুড়ে রয়েছে। আচ্ছা, এক কাজ করি, ওকে এখনই মেল করে জানিয়ে দেই, না হলে বলা যায় না পরে যদি ওকে আবার হারিয়ে ফেলি। হ্যাঁ, এটাই করি। যেই ভাবা সেই কাজ। মিলি তৎক্ষণাৎ নীলকে মেইল করে জানিয়ে দিল। নীল দেখলো তার ল্যাপটপে মেইল বারে নোটিফিকেশন এসেছে। নীল দ্রুত নোটিফিকেশন চেক করলো। একটা মেইল লেখা, আপনাকে আমাদের কোম্পানিতে সিলেক্ট করা হয়েছে। আপনার জয়েনিং আগামীকাল থেকে। মেইলটা দেখে নীল তো বেজায় খুশি। এবার অন্তত মাথা থেকে চিন্তাগুলো কমবে। নীল ভাবছে পরের মাসের বেতন দিয়ে সে কি করবে, বাজার সদাই থেকে শুরু করে বাসা ভাড়া ইত্যাদি। সেদিন নীল আর জেগে থাকলো না, দ্রুত ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে নীল দ্রুত উঠে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেচারা তাড়াহুড়োর কারণে নাস্তাটাও করেনি। নীল অফিসে পৌঁছে দেখে সে 5 মিনিট লেট। পিয়ন এসে নীলকে বলে, আপনাকে ম্যাডাম তার রুমে ডাকছি। নীলের পর ম্যাডামের রুমের সামনে গেল, দরজায় নক করলো, জিজ্ঞাসা করলো, আমি কি আসতে পারি ম্যাডাম? ভেতর থেকে মিলি জবাব দেয়, আসুন। নীল ভিতরে যাবার পর মিলি উঠে এসে এমন একটা কাজ করে যা নীল কল্পনা করতে পারে না। নীল দেখতে পায় থাকে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? নীলকে চুপ করে থাকতে দেখে মিলি আরো রেগে যায়। রেগে বলে, এরপর থেকে দেরি করে আসলে দেখবি তোর সাথে কি কি করি। এখন যা আমার সামনে থেকে, ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আয়। বেচারা নীল বুঝতে পারলো অফিসে লেট করে আসা যাবে না। এমনিতেই ছোট মরিচের ঝাল বেশি আছে, তার প্রমাণও পেল নীল। নীল তাড়াতাড়ি ডেস্কে এসে বসতেই নীলের দিকে একজন এগিয়ে আসে। নীল কাজে খুব মনোযোগী থাকায় কারো উপস্থিতি খেয়াল করেনি। তখনই সেই ব্যক্তি কেসে ওঠে এবং নীলকে জিজ্ঞাসা করে, হাই ব্রো, আমি রাজ। নীল তাকিয়ে দেখে তার সামনে তার সমবয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। নীলকে চুপ থাকতে দেখে রাজ আবার রিপ্লাই করে, ব্রো, আমার সাথে পরিচিত হবে না? কিছুক্ষণ পরে নীলের সম্মোহন ভাঙে এবং দ্রুত রাজের দিকে তার হাত বাড়িয়ে দেয় আর বলে, অবশ্যই অবশ্যই। তা ব্রো, তোমাকে ম্যাম এরকম বকাঝকা করলো কেন? আর বলো না ব্রো, একটু 5 মিনিটের মতো লেট হয়েছিল, আর তাতেই তো দেখলে কিভাবে বকাঝকা করলো। রাজ উত্তর দিল, কই ব্রো, আমি তো 5 মিনিট লেট করে এসেছি, আমাকে তো কিছু বলেনি। নীল প্রচুর অবাক হয়, নীলই কেন ওর সাথে এরকম করছে? অফিসের আরো 2 জন, তারাও তো লেট করে এসেছে, কই তাদের তো কিছু বললো না, শুধু তাকেই কেন? নীল কিছু একটা ভাবছিল। তখনই পিয়ন আবারও নীলের চেম্বারে আসে। পিয়ন এসে নীলকে বলে, নীল স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। নীল জবাব দেয়, শফিক চাচা, আমি তো কিছুক্ষণ আগে আসলাম, ম্যাম তো আমাকে ফাইলের কাজগুলো কমপ্লিট করতে বললেন। তা তো আমি জানি না স্যার, ম্যাম আমাকে বলেছেন তোমাদের নীল স্যারকে ডেকে আনো, তাই আমি আপনার কাছে আসলাম। পিয়ন চলে যায়। পিয়ন চলে যেতে রাজ পুনরায় নীলকে জিজ্ঞাসা করে, আচ্ছা ব্রো, ম্যামকে গতকাল থেকে দেখছি, তোমার ইন্টারভিউ নেওয়ার পর থেকে কেমন যেন চিন্তিত।
আবার আজকে সকালে তোমাকে আমাদের সকলের সামনে ঝাড়ি মারলো। ম্যাম কি তোমার পূর্ব পরিচিত ব্রো? বেচারা নীলের তো অবস্থা কাহিল হয়েছে, কেননা নীল অতীতে তার বর্তমান অফিসের ম্যামের সাথে এমন কিছু স্মৃতিময় সময় পার করে এসেছে যা তাকে বর্তমানে প্রচন্ড পীড়া দিচ্ছে। নীলকে গভীর চিন্তায় দেখে রাজু আর কিছু না বলে চলে যায় তার কেবিনে। অগত্যা নীল হাঁটা দেয় তার মিলি ম্যাডামের রুমের দিকে। নীল রুমে আসতেই মিলি তাকে দেখে বলে ওঠে, এটা অফিস, কারোর সাথে আড্ডা দেওয়ার জায়গা না। আপনি কি ম্যানার্স জানেন না, কোথায় কি করতে হয়? অফিসে কাজ করতে এসেছেন, আড্ডাবাজি করার দরকার হলে অফিসে আর আসবেন না। মিলি অনেক জোরে জোরে নীলকে ঝাড়ি দিচ্ছিল। অফিসের সবাই তাকিয়ে দেখছিল শুধু। মিলি এক পর্যায়ে নীলকে উদ্দেশ্য করে বলে, এবার নিজের কেবিনে যান। আপনি সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবেন, কারোর সাথে মিশবেন না, কারোর সাথে কথা বলবেন না। আপনাকে শুধু যেই কাজ দেওয়া হবে সেইটুকুই করবেন, আর অফিসে আসবেন, যাবেন। নীল মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয়। এরপর নীল কেবিন থেকে বেরিয়ে সোজা নিজের কেবিনে যায়। নীলের পাশাপাশি মিলিও কেবিন থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে অফিসের সবার উদ্দেশ্যে বলে, সম্মানিত কর্মচারীগণ, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। মিলির কথা বলার মাঝেই রাজ প্রশ্ন করে ওঠে। কি বলবেন ম্যাডাম? মিলি রাজের কথাকে পাত্তা না দিয়ে জবাব দেয়, আপনারা কেউ মিস্টার নীলকে কোনো কিছু দিয়ে সাহায্য করবেন না। উনি গতকাল পরীক্ষায় যারা ইন্টারভিউ দিয়েছে সকলের মধ্যে ভালো করেছে। আমার ও আমার বাবার বিশ্বাস উনি হয়তো সবার সাহায্য ছাড়াই অনেক ভালো করবে। তাই আপনাদের কাছে একটা কথাই বলা, আর তা হচ্ছে মিস্টার নীলকে কেউ কিছু দিয়ে সাহায্য করবেন না, ওনার সাথে কেউ কথা বলবেন না, এমনকি মিশবেনও না। মিলির কথা শুনে অফিসের সবাই বেশ অবাক হয়, কেননা এই মেয়ে কি বলছে। অনেকে মনে মনে বলছে, আরে এটা তো অসামাজিকতা। নীল যদি কারোর সাথে পরিচিত না হয় তাহলে কাজের পরিবেশ পাবে কিভাবে। নীল জাস্ট ভাবছে তুমি নিজের জেদের কাছে হারবে না, আর আমাকেও জিততে দেবে না, এজন্যই আমার উপর যতটুকু জোর করার করে যাচ্ছ। নীলকে চুপ থাকতে দেখে মিলি পুনরায় নীলকে জিজ্ঞাসা করলো, মিস্টার নীল, আপনার কিছু বলার আছে? নীল মাথা নাড়িয়ে জবাব দেয় না, তার কিছু বলার নেই। মিলিও খুশি হয়ে চলে যায় তার রুম। নীলও তার কেবিনে চলে যায়। এরপর নীল তার কাজ শেষ করে অফিসের নিচে নামে। নিচে নেমে দেখে মিলির সাথে একটা ছেলে দাঁড়ায়। ছেলেটি দেখে বেশ বড়লোক মনে হচ্ছে। মিলি মুচকি মুচকি হাসছে আর কথা বলছে ছেলেটার সাথে। নীল হালকা কান খাড়া করে শুনতে লাগলো। মিলি ছেলেটাকে বলছে, জানো আদিব, নীলকে আমাদের অফিসে চাকরি দিয়েছি। আদিব নামের ছেলেটা তো চোখ বড় বড় করে তাকায়। ও বলে, এটা কি করছো তুমি? আরে আদিব, টেনশন নিও না, ওকে তো চাকরি দিতেই চাইনি, ইচ্ছে করে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছিলাম, ভেবেছিলাম পারবে না, কিন্তু পেরেছে। এখন সবগুলো প্রশ্নের উত্তর যেহেতু দিতে পেরেছে, তাই আর না করি কিভাবে বলো? ও যদি আবারও সেই একই ভুল করে? অতীতে কি করেছে ও ভুলে গেছো তুমি? তুমি টেনশন নিও না তো আদিব, আমি কিছুই ভুলে যাইনি। এখন চলো তো, যাওয়া যাক, এখানে থাকতে আর ভাল লাগছে না। বলা যায় না, নীল এসে যদি আবার তোমাকে আর আমাকে দেখে ফেলে তাহলে আরেক কাণ্ড হবে। চলো। হ্যাঁ চলো মিলি, আমিও খেয়াল করিনি। এরপর মিলি আর আদিব দুজনেই গাড়িতে করে চলে যায়। নীল আড়াল থেকে বেরিয়ে আসে। এরপর বাসা যাবার জন্য রিক্সা খুঁজতে থাকে। তখনই তার সামনে রাজ বাইক নিয়ে এগিয়ে আসে। রাজ বলতে লাগে, নীল এখন তো আর অফিসে নেই, আশা করি আমার সাথে কথা বলতে আপনার আপত্তি নেই। আরে না ব্রো। রাজ হাসি দেয়। নীলকে বলে, ব্রো আমি রাজ, আসো, আজ থেকে আমরা ফ্রেন্ডস। আমি নীল। ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ডস। রাজ আর নীল হাত মেলায়। এরপর রাজ নীলকে বলে, বন্ধুত্বের মাঝে তুমি চলে না, তুই চলে। আমি তোকে তুই করেই বলবো। আমিও তোকে তুই করে বলবো। নীল, আমার বাইকে আয়, চল তোকে তোর বাসায় পৌঁছে দিই। দোস্ত, আমি একাই যেতে পারবো। কোনো কিন্তু নয়, চল। রাজ এক প্রকার নীলকে জোরাজুরি করেই তার বাইকে উঠাল। নীল বাসায় আসার পর টিউশনিতে চলে যায়। টিউশনিগুলো ভেবেছিল ছেড়ে দিবে,
কিন্তু মিলির অফিসের ব্যবহার আর আজকের আদিবের সাথে বলা কথাগুলো ভেবে নীল সিদ্ধান্ত নেয় মিলির কোম্পানি থেকে যতদিন ভালো কোনো জায়গায় সে চাকরি পাচ্ছে সে টিউশনি সারবে না। টিউশনিগুলো থেকে বেতন পেয়ে নীল তার বাড়িওয়ালাকে ভাড়া দিতে গেলে বাড়িওয়ালা বলে, আরে নীল, সকালেই তোমার বোন এসে গত 2 মাসের ভাড়া আর এই মাসের ভাড়া অগ্রিম দিয়ে গেছে। নীল প্রচন্ড অবাক হয়, এটা কিভাবে সম্ভব। নীল আর কিছু না ভেবে নিজের রুমে ফিরে আসে। পরের দিন সকালে নীল দ্রুত অফিসে এসে তার কাজ শুরু করে। আজ সে আধা ঘন্টা আগেই এসেছে। নীল কাজ করছে এমন সময় কেউ একজন নীলের চেম্বারে একজন আসে, যাকে দেখে নীল অবাক, কেননা সে আর কেউ নয়, নীলের একসময়ের ভালো বন্ধু জুলি। জুলিকে দেখেই নীল বলে ওঠে, জুলি, তুই এখানে? জুলি একটু অবাক হয়, তারপরও বেশ রাগান্বিতভাবে জবাব দেয়, এই যে মিস্টার, আপনি কি কোনো ম্যানার জানেন না? অপরিচিত মানুষজনকে তুই করে বলেন, তার উপরে নাম ধরে সম্বোধন করেন। জুলির এরকম কথা বলার ধরন দেখে নীল শকড হয়, কেননা নীল বুঝতে পারতেছে না এটা কি আসলে আমার সেই বন্ধু জুলি নাকি অন্য কেউ। জুলি পুনরায় নীলের উদ্দেশ্যে বলে, আপনার মতন ম্যানারলেস লোকজনকে কে চাকরি দেয়? আপনাদের তো এসব মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। এভাবে আরো অনেক অপমান করে জুলি চলে যায় সোজা মিস মিলি খন্দকার সাইমার কেবিনে। জুলি চলে যাবার পর রাজ কোনো কিছুর তোয়াক্কা না করে সোজা নীলের কেবিনে আসে। নীলকে বলতে লাগে, আচ্ছা নীল, আমাকে সত্যি করে বল তো, কিছুক্ষণ আগে যে মেয়েটা তোর সাথে উল্টাপাল্টা আচরণ করলো তাকে কি তুই চিনিস? নীল এবার পড়ে যায় মহা টেনশন। কিভাবে বলবে রাজকে যে কিছুক্ষণ আগে যাকে দেখলি সে একসময় আমার অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল। নীলকে চুপ থাকতে দেখে রাজ পুনরায় জিজ্ঞাসা করে, কিরে নীল, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? রাজের কথায় ও চিল্লানিতে নীলের হুঁশ ফিরে আসে। নীল দ্রুত উত্তর দেয়, আরে না, কি যে বলিস, ওকে আমি কেন চিনবো? তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো নীল? আজব, তোর থেকে কেন আমি কিছু লুকাবো? রাজ আর নীল কথা বলছিল এমন সময় পিয়ন তাদের রুমে আসে। পিয়ন এসে বলে, রাজ স্যার আপনাকে এখনই ডাকছে ম্যাডাম তার চেম্বারে। রাজ কিছু ভাবছিল, তখনই নীল তাকে বলে, কিরে রাজ, ম্যাডাম তোকে ডাকছে, নিশ্চয়ই কোনো কঠিন কাজ ধরাবে। রাজ হেসে ওঠে এবং বলে, আরে বেটা, আমাকে কঠিন কাজ ধরানো এত সোজা নাকি? মিলি ম্যাডাম নিজেকে কিভাবে, আমি চুপ থাকবো? এবার দেখ আমি কি করি। নীল রাজের দিকে তাকিয়ে আছে। ছেলেটা আসলেই রকচটা। রাজ মিলির কেবিনের সামনে এসে বলে, ভেতরে আসতে পারি ম্যাডাম? ভেতর থেকে মিলি জবাব দেয়, হ্যাঁ আসো। রাজ ভেতরে প্রবেশ করে। মিলিকে বলে, আপনি নাকি আমায় ডেকেছেন ম্যাডাম? মিস্টার রাজ, আপনাদের সবাইকে গতকাল আমি একটা কথা বলেছিলাম, আপনারা কেউ মিস্টার নীলের সঙ্গে কথা বলবেন না, মিশবেন না, তাকে সময় দিবেন না। মিলি একটু থামে। এদিকে রাজও চুপ করে দাঁড়িয়ে আছে। মিলি পুনরায় বলা শুরু করে, আপনি কি চান আপনার চাকরিটা আমি নট করে দেই? মিলির কথা শেষ হয় না, এর ভেতরেই জুলি বলে ওঠে, এসব লোকদেরকে বের করে দে মিলি, বের করে দে। যত সব ছোট লোক, কোত্থেকে যে উঠে আসে এরা। মিস্টার রাজ, আপনার কিছু বলার আছে? রাজ মিলিকে বলে, ম্যাম, আমি কি আমার কেবিনে যেতে পারি? আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কেন যেতে চাচ্ছেন মিস্টার রাজ? আসলে ম্যাম, আমার রিজাইনেশন লেটারটা আনতে যাচ্ছি। রাজের কথা শুনে মিলি আর জুলি তো অবাক, এই ছেলে বলে কি। মিলি আর জুলিকে অবাক করে দিয়ে রাজ আবারও বলে, আপনার মতো অহংকারী এই মহিলার অফিসে চাকরি করতে আমার বয়ে গেছে। যে অফিসে আমার বন্ধুকে অপমানিত হতে হয় সে অফিসে আমি জব করব না। রাজ কথাগুলো একটু বেশি জোরে বলে ফেলে, ফলে অফিসের সবাই তাদের কাজ ফেলে কেবিনের সামনে ভিড় করতে থাকে। বেচারা মিলি দেখে অবস্থা বেগতি, পরিস্থিতি শান্ত করতে দ্রুত বলে, আচ্ছা, আপনি আপনার কেবিনে যান। রাজ কেবিন থেকে বেরিয়ে যেতেই মিলি জুলিকে প্রশ্ন করে, হ্যাঁ রে মিলি, ছেলেটার সাহস দেখলি? এভাবে কেন কথা বললো? আমার তো ইচ্ছে করছে ওকে এক্ষুনি এই 3টে চড় মারি, যত সব রাস্কেল। মিলি জুলিকে ঠান্ডা করতে বলে উঠল, দোস্ত, মাথা ঠান্ডা কর, রাগিস না। আসলে মিস্টার রাজ সাহেব অনেক ভালো মিশুক প্রকৃতির একজন মানুষ, বাবার খুব কাছের একজন মানুষ তিনি। সে নমুনা তো দেখলাম, তোকে একদম থ্রেড দিয়ে গেল। দেখে মনে হলো যে ও মালিক আর তুই কর্মচারী। দোস্ত, তোমার মাথা ঠান্ডা করো।
আচ্ছা, নীলকে কেন চাকরি দিয়েছিস বলতো? আমি কি দিতে চেয়েছি নাকি? ওই ছোট লোকের বাচ্চাকে ইন্টারভিউতে এমন কঠিন কঠিন সব প্রশ্ন করেছিলাম, ভেবেছিলাম পারবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিল ছোট লোকটা। জুলি বেশ অবাক হয়, কেননা নীল ইন্টারভিউতে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে এটা শুনে। জুলি পুনরায় মিলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা মিলি, ও আগে যেসব জায়গায় ইন্টারভিউ দিয়েছে সেখানে কি কোনো খোঁজ নিচ্ছিস? শুনেছিলাম এখনো পর্যন্ত 47টা ইন্টারভিউ দিয়েছে। তাহলে ও চাকরি পায়নি কেন বাকি 47টার ভেতর থেকে? আমার লোকেরা আমার কাছে যে তথ্য দিয়েছে সে তথ্য অনুযায়ী আমার কোম্পানিতে জয়েন করার আগে ও যে 47টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে সেখানেও অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে। তাইলে তো ওর চাকরি হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? আগে 47টা জায়গাতে কোনো না কোনো সমস্যা ছিল, বেশিরভাগ জায়গাতেই ওর কাছ থেকে ঘুষ চেয়েছিল। তাইলে তুইও ঘুষ চাইতি, ওকে চাকরি কেন দিয়েছিস? আসলে তুই তো জানিস আমাদের কোম্পানিতে যারা ইন্টারভিউ দিতে আসে তারা কেউ যদি যোগ্য ক্যান্ডিডেট হয় আমরা চাইলেও তাদের সাথে অন্যায় করতে পারি না। এসেছে আমার মানব দরদি। তুই কি আমাকে ব্যঙ্গ করলি জুলি? না 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 না, তোকে কেন ব্যঙ্গ করব? তুই মানব দরদি মিলি খন্দকার, সাইমা আশা ইউনিভার্সিটি লিমিটেডের ভবিষ্যৎ কর্ণধার। তোর সাথে মজা করা যায়? আচ্ছা শোন, তুই প্রতিদিন আমার অফিসে আসবি, আমরা একসাথে অনেক মজা করব আর আমাদের কোম্পানিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। তুই তো জানিস দোস্ত, আমি সর্বদাই তোর পাশে আছি। নীলকে বের করে দেওয়ার চিন্তা আছে মাথায়। বের করে দিচ্ছিস না কেন? আরে দাঁড়া দাঁড়া, এত সহজে বের করে দিব? ওর সাথে বোঝাপড়া করব না? কি কি স্বপ্ন দেখাতো বলতো, সব কিছুর তো একটা সমাপ্তি টানা উচিত, তাই নয় কি? তা অবশ্য ঠিক বলেছিস। জুলি আর মিলি কথা বলছিল, এমন সময় আদিব মিলির কেবিনে আসে। এসে মিলিকে উদ্দেশ্য করে বলে, হ্যালো সুইট হার্ট, তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে না? আসো আদিব, তোমাকে আমার দুষ্টু মিষ্টি বেস্ট ফ্রেন্ড জুলির সাথে পরিচয় করিয়ে দেই। জুলি, মিলি এবং আদিব তারা আড্ডায় মশগুল হয়ে পড়ে। নীলের একটা ফাইলের দরকার পড়ে। সে মিলির কেবিনের দিকে আসতে থাকে। মিলির কেবিনে যখন সে নক করবে নীল শুনতে পায় জুলি বলা বলি করছে, তাদের আপনার পরিচয়টা? আপনি কি জানতে চান? চলুন। আমি জানতে চাই আপনার সম্পর্কে। আমি আদিব কিছু বলার আগেই কেবিনের দরজায় টোকা মারে নীল। নীল বলে ওঠে, ভেতরে আসতে পারি ম্যাডাম? ভেতর থেকে মিলি উত্তর দেয়, ভেতরে আসুন। নীল এরপর ভেতরে আসলে জুলি বলা শুরু করে, যত সব ফালতু লোকজন আসার আর সময় পায় না। এই কথাটা শুনে নীলের মনে অনেক আঘাত লাগে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। সে মিলিকে তার ফাইলটা দিতে বলে। মিলি ফাইলটা দিতে যাবে, অমনি আদিব তার কাছ থেকে ফাইলটা নিয়ে দেখে বলতে লাগে, দেখি কিসের ফাইল এটা? আরে এ তো দেখছি হাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা মিস্টার, আপনার নাম যেন কি? নীল। বলুন তো দেখি কতটুকু কি পারেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে? এরপর নীল উত্তর দিলে সবচেয়ে অবাক হয় জুলি আর মিলি। এরপর নীল চলে গেলে আদিব বলে, সিরিয়াসলি এই ছেলেটা দেখি ভালোই জানে। মিলি, আমাকে আগে বলনি কেন? তোমার অফিসের লোকজন এত ভালো কাজ জানে? আরে বাদ দাও, আমাদের ডিলিংস নিয়ে কথা বলা উচিত। সেটা তো হবেই। আগে জানতে চাই, এই ছেলেটাকে নিয়ে অস্ট্রেলিয়া আসো, সেখানে আমাদের জয়েন্ট প্রজেক্টে ওকে কাজে লাগানো যাবে। কিন্তু কোনো কিন্তু নয়। এদিকে নীল তার ডেস্কে এসে বসা মাত্রই রাজ তার দিকে এগিয়ে আসে। নীল, তোকে কি আবারও অপমান করেছে? আরে না, আমি গিয়েছিলাম একটা ফাইল আনতে, ফাইলটা নিয়ে আসিস, এখন আবার নিজের কাজে মন দিব। তুইও তোর কাজে মনোযোগ দে। এভাবে অফিস শেষ হয়। সন্ধ্যায় নীল যখন বের হচ্ছিল সে দেখলো জুলি, মিলি ও আদিব তিনজন একত্রে একটা গাড়িতে করে কোথায় যেন চলে গেল। নীল আর সেদিকে ফিরে তাকালো না। নীল তার বাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। পরের দিন অফিসে এসে দেখে হঠাৎই ইন্টারভিউ দিতে যাবার দিন যেই লোক নীলের রাস্তা আটকে ছিল সে নীলের সামনে আসে। লোকটা গাড়ি থেকে নেমে আসে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে লোকটার পরিচয় সেদিন দিইনি। ওকে,
তাহলে দিয়ে দিই। লোকটা আর কেউ নয়, আশা ইউনিলিভার্স কোম্পানির মালিক অর্থাৎ নীলির বাবা জনাব আসলাম তালুকদার। তিনি নীলের সামনে এসে বললেন, তুমি আমার কোম্পানিকে আস্তে আস্তে শীর্ষে নিয়ে যাচ্ছ, এই চেষ্টায় অব্যাহত রাখবে আশা করি। লোকটার কথায় নীল অনেকটা অবাক হয়। নীল বুঝতে পারে না লোকটা আসলে কি বলল। আসলাম আবারও বললেন, আমার কোম্পানিতে সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। নীল দ্রুত জবাব দেয়, 1 মিনিট, আশা ইউনিলিভার্স আপনার কোম্পানি? হ্যাঁ, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আপনি ভাবলেন কি করে আপনার কোম্পানিতে থাকবো আমি? দরকার হলে না খেয়ে থাকবো, তাও আপনার কোম্পানিতে থাকবো না। আমি মানছি সেদিন সকলের সামনে যা হয়েছিল সব অন্যায় ছিল। তুমি তোমার সব কিছু থেকে বঞ্চিত ছিলে সেদিন, আমারও দোষ ছিল, কিন্তু আমি আসলাম তালুকদার আর কোনো কথা বলতে পারে না। নীল আসলাম তালুকদারের কলার চেপে ধরে। নীল আসলাম তালুকদারকে কিছু বলবে, তখনই ঠাস ঠাস করে কেউ চর মারে নীলকে। নীল ঘুরে তাকিয়ে দেখে নীলই চর মেরেছে তাকে। স্কাউন্ডেল, তোর সাহস হলো কি করে আমার বাবাকে আঘাত করিস? অসভ্য ছোট লোক কোথাকার! এরপর মিলি নীলকে আঘাত করতে যাবে, তখনই জুলি এসে মিলির হাত ধরে নেয় আর বলে, কি করছিস মিলি? ছাড়। আমাকে ছাড় তুই। আমার বাবার গায়েও হাত দিয়েছিস। আজ ওর একদিন কি আমার একদিন। এরপর মিলি নীলকে মারার আগে আদিব এসে নীলকে প্রচুর মারে। আদিব মারতে মারতে নীলকে বলে, ছোট লোকের বাচ্চা, যে অফিসে কাজ করিস, যা নুন খাস, তাকে আঘাত করিস। এরপর আদিব নীলকে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় অফিসের সকলের সামনে। এসে বলতে লাগে, সম্মানিত কর্মচারীগণ, আপনারা কি জানেন আমি এখন তার শার্টের কলার ধরে রেখেছি? সে কি করেছে? অফিসের সকল কর্মচারীগণ অনেক অবাক। তারা বুঝতে পারছে না নীল স্যারের মতো একজন উঠতি কর্মকর্তার বিরুদ্ধে কি এমন অভিযোগ আসলো। আদিবের পর বলে, কত বড় সাহস অফিসের মালকিনের গায়ে হাত তুলে! এবার আপনাদের উপরেই ছেড়ে দেই, কি করা উচিত ওনার সাথে আপনারাই জবাব দিন। আদিব অফিসে সবাইকে নীলের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করতে থাকে ক্রমাগতভাবে। অফিসে সবাই ছি ছি করা শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে নীল ধরেই নেয় অফিসে এটা আজই তার শেষ দিন। সে তো এমনি অফিস ছেড়ে চলে যেতে চেয়েছিল, যখন সে জানতে পেরেছিল এই অফিসের মালিক নীলির বাবা। অফিসে সবাই ক্রমাগতভাবে কানাঘুষা করতে থাকে। তখনই অফিসের মালিক মিস্টার আসলাম তালুকদার উপস্থিত হন। তিনি সকলের উদ্দেশ্যে বলতে থাকেন, প্রিয় কর্মচারীগণ, আপনারা শান্ত হন। মিস্টার নীল নির্দোষ, তার কোনো দোষ নেই। একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছে, আপনারা প্লিজ আপনাদের জায়গায় চলে যান। মিস নীলি খন্দকার, সাইমা, মিস জুলি, মিস্টার আদিব, আপনারা তিনজন এখনই আমার চেম্বারে আসুন। আশা ইউনিলিভার্স লিমিটেডের মালিক মিস্টার আসলাম তালুকদার চলে যাওয়ার পর সবাই নীলকে ঘিরে ধরে। সবার আগে রাজ এসে প্রশ্ন করে, দোস্ত কি হয়েছে সত্যি করে বলতো। নীলের আরেক কলিগ মিস মুন্নি তিনিও জিজ্ঞাসা করেন, নীল সাহেব, আপনাকে যতটুকু চিনি আপনি কাজের ব্যাপারে যথেষ্ট সেনসিটিভ এবং সিরিয়াস। আমাদেরকে সব কিছু খুলে বলুন, কি হয়েছে ভেতরে? আর এক কলিগ মিস্টার রানা তিনিও জিজ্ঞাসা করেন, নীল সাহেব, এভাবে পেঁচার মতো মুখ করে রাখলে হবে? আমাদেরকে বলুন কি হয়েছে। নীলের সকল কলিগ এভাবেই নীলকে প্রশ্ন করতে থাকে, আর আমাদের নীল মুখে কুলু পেটে রয়েছে। ওদিকে অফিসের ভেতর আসলাম তালুকদার তিনজনকে নিয়ে বসে রয়েছেন। আসলাম তালুকদার টেবিলে ঝাড়ি মেরে বলেন, প্রথমে তোমরা তিনজন না বুঝে পরিস্থিতি বিগড়ে দিয়েছ, না করেছ, তোমরা এটা বলো। বাবা, আমি ভেবেছিলাম ও তোমাকে আঘাত করেছে। আমার চোখের সামনে তোমাকে কেউ আঘাত করলে আমি কি তা সহ্য করব বলো বাবা? আঙ্কেল, এসব ছোট লোকদেরকে অফিসে রাখাই তো উচিত না। মিস্টার আদিত, তুমি আমাদের বিজনেস পার্টনার। আমাদের অফিসে কাকে আমরা রাখবো, কাকে আমরা ছুঁড়ে ফেলে দিব, এসব নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। নিজের সীমানার ভিতরে থাকো। বাবা, ওই ছোট লোকের বাচ্চাকে আমার আর এক মুহূর্তে অফিসে সহ্য করতে পারছি না। ওকে চাকরি থেকে বের করে দাও বাবা। কাকে চাকরিতে রাখবো আর কাকে বের করে দেব তা নিশ্চয়ই তোমার থেকে জানতে হবে না। বাবা, ও তোমাকে আঘাত করেছে। ওর কোনো যোগ্যতা নেই এই অফিসে থাকার। এই অফিসের মালিক আমি নাকি তুমি, বলো তো নীলি? আসলাম তালুকদারের এমন প্রশ্নে মিলি চুপ হয়ে যায়, কেননা এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। এবার আসলাম তালুকদার জুলির দিকে প্রশ্ন তুলি,
জুলি মামুনি, তুমি কেন এই ঝামেলায় জড়াতে গেলে? আসলে আঙ্কেল, আপনি তো জানেন নীল নামক ওই ছোট লোকের বাচ্চার রেকর্ড কি। থাক মামুনি, আমাদের চোখের দেখা অনেক সময় ভুল হতে পারে। সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো উত্তর নেই। আসলাম তালুকদার পুনরায় উত্তর দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি মিলি, আদিত, জুলি, এমন মিম সবাইকে আমি অস্ট্রেলিয়া পাঠাবো, কারণ আমাদের একটা শেয়ারের কাজ আছে। মনে করি তোমরা এই 4 জন কাজের জন্য উপযুক্ত। বাবা, এটা তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। ওদিকে নীল কেবিনে বসে রিজাইনেশন লেটার টাইপ করছিল। নীল ভাবলো এখান থেকে চলে যাওয়াটাই ভালো, তাই সে দ্রুততার সাথে রিজাইনেশন লেটারটা টাইপ করতে লাগলো। রিজাইনেশন লেটার টাইপ করা শেষ হওয়ার পর সে আসলাম তালুকদারের কেবিনের উদ্দেশ্যে রওনা দিল। কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করে নীল জিজ্ঞাসা করলো, ভেতরে আসতে পারি কি স্যার? ভেতর থেকে আসলাম তালুকদার রিপ্লাই করলেন, আসো নীল। নীল ভেতরে এসেই আসলাম তালুকদারের দিকে তার রিজাইনেশন লেটারটা এগিয়ে দিল। আসলাম তালুকদার লেটারটার দিকে একবার তাকায়, একবার নীলের মুখের দিকে তাকায়। তিনি নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমার লেটার আমি গ্রহণ করব, তার আগে ফাইলে সিগনেচার করো। নীল ভাবলো যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত, তাই সে কোনো কিছু না ভেবে ফাইলটা না পড়ে ফাইলে সাইন করে দিল। এরপর আসলাম তালুকদার এমন কিছু বলে যা শুনে নীল তো অবাক। কেননা আসলাম তালুকদারের কথা শুনে নীল তো অবাক কেননা আসলাম তালুকদার তখন নীলকে বলে, এই ফাইলে লেখা আছে তুমি আমাদের কোম্পানির সাথে আরো 5 বছর চুক্তিবদ্ধ। এই 5 বছরের মধ্যে যদি তুমি চাকরি ছাড়ার চেষ্টা করো, কোম্পানি তোমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে মিস্টার নিলয়। নীলের নিজের কাছে বিষয়টা খুবই অবাক লাগে, কেননা সে খুব দ্রুত চাকরি ছাড়বার জন্য এই ফাইলটা না পড়ে স্বাক্ষর করে দেয়। নীলের নিজেরই কপাল চাপড়াতে ইচ্ছে করছে, এত বড় ভুল নিজের সাথে কিভাবে করলো এটা ভেবে। নীলকে চুপ থাকতে দেখে আসলাম তালুকদার পুনরায় বলে উঠলেন, মিস মিলি, মিস জুলি, মিস্টার আবিদ, আপনার একটু কেবিন থেকে বেরোলে ভালো হয়। মিস্টার নীলের সাথে একান্ত কিছু কথা বলতে চাই। সকলে বেরিয়ে যাবার পর আসলাম তালুকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে নীল বলে উঠল, মিস্টার আসলাম তালুকদার, কি চাচ্ছেন আপনি আমার কাছে বলুন তো? প্রথমত আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় আপনি কেড়ে নিয়েছেন। দ্বিতীয়ত আমার জীবনের একটা উদ্দেশ্য আপনি কেড়ে নিয়েছেন। তৃতীয়ত আমি অফিস থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম, আর আপনার চোখের সামনে আপনার মেয়ে আমাকে অপমান করলো। মানছি বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত তো একটা বার করতে তো দিবে। আমার রঙিন জীবনটা এমনিতেই সাদা কালো হয়ে গেছে আপনার জন্য, আপনি আর কি আশা করেন? যে ভুল আমি করেছি জানি, তার ক্ষমা নেই। অন্তত কিছু প্রায়শ্চিত্ত করার তো দিবে নীল বাবা। এভাবে আপনি চাইলে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না। মনে রাখবেন মিস্টার আসলাম তালুকদার, আজ না হয় কাল এই কোম্পানি ছেড়ে আমি যাবই। তোমার জীবনে অনেকটা সময় আমি কেড়ে নিয়েছি, আমি জানি। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তোমার হারিয়ে যাওয়া কিছু সময় আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। নীল আর কোনো কথা না বলে দ্রুত কেবিনে চলে যায়, গিয়ে কাজ করতে বসে। তখনই রাজ এসে নীলকে জিজ্ঞাসা করে, দোস্ত, ওই আদিব আর জুলির এত সাহস কিভাবে হয় তোকে অপমান করার? তাদের আমি ছাড়বো না। বাদ দে তো দোস্ত। আচ্ছা দোস্ত, মিস্টার আসলাম তালুকদারের সাথে তোর কি কথা হলো? তেমন কিছু না, কিছু ডিলিংসের কাজ নাকি বাকি আছে, সেগুলো দেখাশোনা করতে বলেছে, এই যা। আচ্ছা, ওনাকে তুই আগে থেকেই চিনিস? নীল এবার একটু চুপ মেরে যায়, কেননা এই প্রশ্নের উত্তর এখন দিলে তা হিতে বিপরীত হতে পারে। তাই কৌশল করে রাজকে বলল, ওনাকে আজকেই দেখলাম প্রথমবার। সমস্যা হচ্ছে উনি গতকাল আমাকে ধাক্কা দিয়েছিলেন গাড়ি দিয়ে। আমি তো আর জানতাম না উনি অফিসের মালিক, আর ওনার মেয়েই হচ্ছে মিলি ম্যাডাম। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি দোস্ত, না বুঝে ওনাকে আঘাত করে ফেলি। আচ্ছা নীল, তুই ওনার সাথে যে আচরণ করলি, তারপরও উনি তোকে কিছু বলছে কি? না, কি বলবে আবার? ওনাকে বুঝিয়ে বললাম আঙ্কেল আমার ভুল হয়েছে। সুন্দরভাবে বুঝিয়ে বলাতে উনিও খুশি, তাই আর আমি বেশি ঘাটাইনি। আচ্ছা নীল, তাহলে ওনার কেবিনে এতক্ষণ কি এমন করলি? আমি দেখলাম উনি তোকে কি কি যেন ফাইল দিলেন, আর আলাদাভাবে কি কি যেন বললেন। নীল বুঝতে পারে আসলাম তালুকদার তার সাথে 5 বছরের যে চুক্তি করেছে সেটা রাজ দেখার চেষ্টা করেছে। নীল ভাবছে, এমন সময় পিয়ন এসে রাজকে ডেকে নিয়ে যায়। রাজ যাবার আগে নীলকে বলে, কি ব্যাপার রে নীল, তুই আসতে পারলি না? এর ভেতরেই আবার আমাকে আসলাম স্যার ডেকেছে, কাহিনী কি?
আরে গিয়ে দেখে আয়, ভালো কিছুও তো হতে পারে। তুই যেহেতু বলেছিস ভালো কিছু হওয়া অসম্ভব নয়, আচ্ছা তুই থাক, আমি দেখে আসি। এরপর রাত চলে যায় আসলামের কেবিনে। রাজকে আসতে বলে মিস্টার আসলাম। রাজের উদ্দেশ্যে তিনি বলেন, তা বাবা রাজ, নীল তোমার কেমন বন্ধু? আঙ্কেল, ও আমার অনেক ভালো বন্ধু। তা তোমাকে আমি যে কারণে ডাকছি, নীলকে তো আমি অস্ট্রেলিয়া পাঠাচ্ছি সামনের সপ্তাহে। নীলের অবর্তমানে তুমি তার জায়গাটা সামলাবে, আর আমি অফিস দেখব। আচ্ছা আঙ্কেল, আপনি যেরকম চান। এই বলে রাজ আসলাম তালুকদারের কেবিন থেকে চলে আসে। অন্যদিকে মিলি ও আদিব একটা রেস্টুরেন্টে বসে আছে। তখন আদিব মিলিকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা কি বুঝে ওই ছোট লোকের বাচ্চাটাকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে? আমার কিছু বুঝে আসছে না। মিলি এক মনে কিছু একটা ভাবছে। তখন আদিব তাকে পুনরায় প্রশ্ন করলো, আমি কিছু একটা বলছি তোমাকে, কানে যাচ্ছে না? ও হ্যাঁ, তুমি কি বলছিলে যেন? আশ্চর্য, এতক্ষণ ধরে আমি হুদাই হুদাই বকবক করলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। জানতে চাইছো কেন অস্ট্রেলিয়া পাঠাচ্ছে? আমার মনে হয় আমাদের উচিত নীলকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, নইলে যে কোনো কিছু করতে পারে। তবে আমার বুঝে আসে না নীলকে কেন বাবা এখনো বিশ্বাস করলো। অতীতে তিনি নীলকে সহ্য করতে পারতো না, কি এমন হলো? নীলকে বলা যায় রক্ষা করে চলেছে। ভেতরের খবর যাই হোক, নীলকে আমি শান্তিতে থাকতে দিব না। আগামী 5 বছর ওর জীবনের সব সুখ কেড়ে নিব আমি। মিলির কেন নীলের প্রতি এই রাগ আর ক্ষোভ, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। চলুন গল্পে ফিরে আসা যাক। মিলি এরপর আদিব আর জুলিকে নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় মিলির সাথে দেখা হয়ে যায় তার বিশ্ববিদ্যালয়ের এক সময়ের পুরনো বন্ধু হেনার সাথে। আদিব তার ব্যস্ততার কথা বলে চলে যায়। হেনাকে দেখে মিলি এগিয়ে যায় আর বলে, এতদিন কই ছিলে কুত্তি? হেনা নামক মেয়েটি মিলিকে ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করে, আরে থাম থাম, করছিস কি? চুপ, একটা কথা বলবি না। এতদিন ধরে তোর কোনো খোঁজ ছিল না কেন? বল কুত্তি। মিলি আর হেনাকে বলতে না দিয়ে জুলি বলে ওঠে, এই হেনা, তুই যেভাবে সবকিছু থেকে হারিয়ে গিয়েছিলি, তোকে যে আবার দেখতে পাবো এটা তো ভাবিনি। আরে জুলি, তুই দেখি সব সময় এক লাইন বেশি বুঝিস। হ্যাঁ, সঠিক কথা বললে তো এক লাইন বেশি বোঝাই হয়, এটাই তো বলবি। দোষ, রাগ করিস না, আর একদিন কথা হবে, এখন চলি, বাই। হ্যাঁ রে মিলি, চল যাওয়া যাক। চল যাওয়া যাক। সামনের সপ্তাহে তো আবার অস্ট্রেলিয়ার যাওয়ার দিন এসে যাবে। আর 2 দিন বাকি আছে হাতে। চল। মিলি আর জুলি চলে যাবার পর নীল বেরিয়ে আসে। নীল রাস্তার পাশে দাঁড়িয়ে মিলি আর জুলির চলে যাওয়া দেখতে থাকে। ওরা চলে গেলে নীল কাউকে যেন ফোন করে বলতে লাগে, তাহলে শেষ পর্যন্ত ওকেও পাঠিয়ে দিলে এখানে? এখন তো আমার মান সম্মান যা অবশিষ্ট আছে তাও মনে হচ্ছে কেড়ে নেবে। ফোনের ওপাশ থেকে একজন নারী কণ্ঠ বলে, আপনি ভুল ভাবছেন ভাইয়া, আপনি যেটা ভাবছেন সেটা। আর কোনো কথা বলতে পারে না, তার আগেই নীল ফোন কেটে দেয়। কেটে দিয়ে নিজের মনে বলতে লাগে, কেন বারবার অতীত সামনে আসে, কেন এত চেষ্টা করে অতীতকে পেছনে ফেলতে পারছি না, কেন? নীল এরপর তার বাসায় ঢুকে ফ্রেশ হয়ে যায়। এরপর অফিসের কাজ শেষ করে একটু ছাদে যায়। ছাদে যাবার পর সে আকাশের দিকে এক মনে চেয়ে থাকে। হঠাৎই তার কাঁধে কেউ হাত রাখে। নীল পেছনে ঘুরে অবাক, কেননা তার কাঁধে যে হাত রেখেছে সে হচ্ছে নীল। পেছনে ফিরে অবাক, তার কাঁধে যে হাত রেখেছে তাকে দেখে, কেননা সে আর কেউ নয়, হেনা। হেনা তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, পালিয়ে বেড়াচ্ছিস কেন? আর তুই কি ভেবেছিস তুই পালিয়ে বেড়ালে আমি তোকে খুঁজে পাবো না? নীল রেগে যায় হেনার কথা শুনে। নীল হেনার গলা চেপে ধরে আর বলতে লাগে, এই শয়তান ডাইনি, আমার জীবনে কি চাস তুই? কেন আমার পিছু পিছু আসছিস? তোর কি ক্ষতি করেছি আমি? হেনা নীলের হাত তার গলা থেকে সরিয়ে বলে, কি করেছিস সেটা নিজেকে জিজ্ঞাসা কর নীল। তুই আমার সব কিছু কেড়েছিস, তোকে আমি শান্তিতে থাকতে দিব এটা ভাবলি কি করে? আজ তোকে আমি মেরেই ফেলবো, তুই আমার জীবনে অশান্তির বিষ, তোকে তো আমি। নীল তাকে আঘাত করতে চায়, তখনই দেখতে পায় সে খালি সরে যাচ্ছে আর নীল আঘাত পাচ্ছে। একসময় নীলের হাত কেটে যায় কাচের সাথে লেগে। নীল আহ করে উঠে, তখনই নীলের ঘুম ভাঙে। আসলে নীল দুঃস্বপ্ন দেখছিল। নীল পানি খেয়ে নেয় আর নিজের মনে নিজেকে বলে, এই মেয়ের থেকে সাবধানে থাকা লাগবে। এই মেয়ে ছিল না এতদিন শান্তিতে ছিল, এখন থেকে জীবনে ভালোভাবে চলা লাগবে। এই মেয়ে জীবনে একটুও শান্তি দিবে না। নীলের পর আবার ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সে অফিস চলে যায়। অফিসে যাবার পর রাজ তাকে বলে,
নীল, পরশুদিন তোর ফ্লাইট, আজ আবার কষ্ট করে আসতে গেলি কেন? আরে রাজ, অফিসে কাজ করি তাই বলে ফাঁকিবাজি তো করতে পারি না। আসলাম স্যার বলেছে তুই অফিসে আসলে তুই যেন তার সাথে দেখা করিস। আচ্ছা বল, স্যার কোথায় আছে? আমি দেখা করে আসছি। স্যার ওনার চেম্বারে। থাক তাহলে, আমি দেখা করে আসি স্যারের সাথে। এই বলে নীল চলে গেল আসলাম তালুকদারের চেম্বারে। গিয়ে দরজায় নক করে এবং প্রশ্ন করে, ভেতরে আসতে পারি? আসো নীল। নীল ভেতরে চলে যায়। নীলকে উদ্দেশ্য করে আসলাম বলে, এই নাও, এখানে তোমার টিকিট আছে। অস্ট্রেলিয়ায় আমার সাথে অফিস থেকে কে কে যাচ্ছে? তোমার লিলি ম্যাডাম, জুলির আর আমাদের বিজনেস পার্টনার ছেলে আদিম। ও আচ্ছা। তোমাকে অফিসে আসতে মানা করেছিলাম যেহেতু তুমি পরশুদিন জার্নি করবে। তোমাকে মেল করেছিলাম, চেক করোনি? আসলে সময় পাইনি, কাজের কারণে। কোনো ব্যাপার না, এখন দ্রুত বাসায় গিয়ে পরশুদিন তোমার ফ্লাইট, তার প্রস্তুতি নাও। নীল মাথা নাড়িয়ে চলে যায়। দেখতে দেখতে সেই দিন চলে আসে নীল এবং বাকিদের অস্ট্রেলিয়া যাবার। নীল ফ্লাইটে উঠে একবার ব্যস্ত এই শহরটাকে একবার দেখে নেয়। নীল ভাবছে, এতদিন এই ব্যস্ত নগরীতে কি সময়টাই সে পার করলো, আর এখন সাময়িক সময়ের জন্য হলেও এই নগরীকে তার বিদায় দিতে হচ্ছে। নীল গিয়ে ফ্লাইটে উঠে, একদম বিজনেস ক্লাসে উঠে। বিজনেস ক্লাসে গিয়ে নীল দেখে একমাত্র মিলির পাশেই জায়গা রয়েছে। আদিব আর জুলি বসে পড়েছে পাশাপাশি সিটে। নীল অগত্যা কোনো উপায় না পেয়ে বসে পড়ল মিলিরই পাশে। মিলির পাশে বসা মাত্রই মিলি চেঁচিয়ে বলে উঠল, তুই আমার পাশে বসলি কেন? আজব, এখানে বসার মতো আর কি কোনো জায়গা বাকি আছে? দাঁড়া, আমি বিমানবালাকে ডাকছি। এক্সকিউজ মি, কেউ আছেন? একজন নারী বিমানবালা আসে। সে বলে, জি ম্যাম, বলুন। আমাকে কি চেঞ্জ করে দেওয়া যাবে? আসলে ম্যাম, আর কোনো পাখা সিট নেই, তাই আপনাকে আপাতত কষ্ট করে ওনার সাথেই শেয়ার করতে হবে। এ কথাটি বলে বিমানবালা চলে যায়। মিলিও মনে মনে বলে উঠে, যতই তোমার থেকে ভাবি দূরে যাব, ততই তুমি কাছে কেন আসো? আবার যখন তুমি হারিয়ে যেতে চাও, কেনই বা আমি তোমায় বেঁধে রাখতে চাই? এটা কেমন অনুভূতি নীল, বলো তো? মিলি ভাবছে। এমন সময় নীল তাকে বলে উঠে, ম্যাম, ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ও হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম আমরা, বলো নীল। নীল মিলির মুখে তুমি শুনে অবাক। নীল বুঝতে পারে না এটা কি মিলি সত্যিই বলেছে নাকি অজান্তে বলে ফেলেছে। নীল তাই মিলিকে একটু বাজিয়ে দেখতে চাইল। নীল বলে, ম্যাম, আপনার কি হয়েছে বলুন তো? আপনার নাস্তা দিয়ে গেছে, সেটা দেবার জন্য কতক্ষণ ধরে চিল্লাচ্ছি, আপনার দিকে হুঁশই নেই? ও হ্যাঁ, দেখি দাও তো নীল, খুব ক্ষুধা লেগেছে। মিলি পরক্ষণেই বুঝতে পারে সে ভুল করেছে। না মানে, খাবারটি দিন মিস্টার নীল, অনেক ক্ষুধা লেগেছে। মিলির আচরণে নীল অনেকটাই অবাক হয়। আসলে কি হচ্ছে তার সাথে সে নিজেও বুঝতে পারছে না। এভাবেই তাদের জার্নিটা শেষ হয়। প্লেন এসে ল্যান্ড করে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে। মিলি, নীল, আদিব ও জুলি সকলে মিলে একটা হোটেলে গিয়ে ওঠে। হোটেলে গিয়ে নীল ফ্রেশ হয়ে নেয়। এরপর নীল ভাবলো দীর্ঘ জার্নির ফলে সে অনেকটা ক্লান্ত, তাই সে একটু ঘুমিয়ে নেয়। অন্যদিকে মিলির জন্য তার বাবা যে স্পেশাল রুমটা বুক দিয়েছিল, সেই রুমের কারেন্টের সার্কিট পুড়ে যাওয়াতে মিলি পড়ে যায় বেশ টেনশনে। সে ভাবতে লাগে এবার কি করা যায়। হোটেল ম্যানেজার তাকে এমন একটা প্রস্তাব দেয় যা সে না চাইলেও ফেলতে পারে। কি আপনারা কি ভেবেছেন নীল আর মিলিকে এক রুমে থাকার প্রস্তাব দিয়েছে? জি না প্রিয় দর্শক, আমাদের হোটেল ম্যানেজার কি বলেছে শুনুন তার নিজের মুখে। আসলে ম্যাম, প্রথমেই আমাদের ক্ষমা করবেন। আমরা চাইনি আপনি এরকম একটা পরিস্থিতিতে পড়বেন। আমরা চাই আপনার সুস্থতা। বমিতা না করে আসল কাহিনী বলুন। ম্যাম, আসলে আপনার বাবা মিস্টার আসলাম তালুকদার যে রুমটা আপনার জন্য বুক দিয়েছিলেন, সেই রুমে সার্কিটে একটু ঝামেলা করেছে। তাই আমার প্রস্তাব হচ্ছে পশ্চিম দিকে জানালার পাশে যে রুম আছে তার বিপরীত পাশের রুমে যদি থাকতেন। এটা অসম্ভব, আপনি কি আমার সাথে মজা করছেন? আমাকে আমার কর্মচারীর বিপরীত রুমে থাকতে বলছেন। ম্যাম, আমরা আপনাকে আরও ভালো রুম দেব। আজকের রাতটা কষ্ট করে একটু ওখানে থাকুন প্লিজ, প্লিজ ম্যাম। আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি আপনাদের অবস্থা। কালকের ভিতরেই নতুন রুম লাগবে। কালকেই আপনার রুমের সমস্যা মিটবে ম্যাডাম। মিলি মনে মনে ভাবছে, বিশ্ববিদ্যালয়ের শেষের দিন কি আমি কোনো ভুল করেছিলাম? আচ্ছা এমন হচ্ছে কেন? মনে হচ্ছে কোনো একটা ভুল করেছি।
আবারও দেখা লাগবে বিষয়টি। মিলি এই বলে যখন চলে যায় তখনই নীল উঠে। নীল রুম থেকে বেরোতেই মিলির মুখোমুখি দুজন দুজনকে দেখে যাচ্ছে, একজন আরেকজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। নীলের যখন বুঝ হয়, সে দ্রুত হালকা কাশি দিলে মিলি দৌড়ে তার রুমে চলে যায়। নীল হালকা মুচকি হাসে। পরের দিন সকালে যথারীতি মিটিং শুরু হয়। নীল তার বক্তব্য শুরু করে। গুড মর্নিং এভরিওয়ান, আই এম এমডি শাহরিয়ার নীল, সিনিয়র ম্যানেজার, আশা ইউনিভার্স লিমিটেড. Today we all gathered here about a discussion why you should invest in our company. I am explaining you the reasons that are given below. To achieve more profit, to learn about production, to earn gross effective income, to increase your potential. It's a short summary. Now let's jump to the main point. Asha Universe will guarantee your profit and investment. Asha Limited will share both profit and losses with you until you are not withdrawing from this institute. Thank you all in advance. এভাবেই নীল তার বক্তব্য শেষ করে। নীলের প্রেজেন্টেশন দেখে রুমের সকলে অনেক মুগ্ধ হয়। সবচেয়ে অবাক হয় নীল। নীল সবার সাথে হ্যান্ডশেক করে। সবাই নীলকে অভিনন্দন জানাতে থাকে। নীল মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসে। নীলের যাবার দিকে তাকিয়ে থাকে। নীলকে দ্রুত প্রশ্ন করে জুলি। কিরে দোস্ত, নীল তো সেই প্রেজেন্টেশন দিল। এদিকে আদিব কিছুটা হিংসা করছে নীলের সফলতাকে। সে একটু আড়ালে চায় আর কাউকে ফোন করে বলে, যেটা ভাবছি সেটাই হচ্ছে, তোমার আশঙ্কা উড়িয়ে দেবার মতো নয়। শোনো, এখন আমি যা বলছি মনোযোগ দিয়ে। এরপর আদিব ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে কিছু বলে ফোনটা রেখে দেয়। আদিব টেনশনে পড়ে যায় কিছু একটা নিয়ে। কী নিয়ে টেনশনে পড়ে যায় তা আমরা গল্পেই জানতে পারবো। চলুন গল্পে ফিরে আসা যাক। প্রেজেন্টেশনের পর সবাই নীলকে অনেক প্রশংসায় ভাসাতে থাকে, কেননা নীলের প্রেজেন্টেশন লেভেল অনেক হাই। যে কোম্পানির সাথে ডিল হচ্ছে সেই কোম্পানির অস্ট্রেলিয়া শাখার চেয়ারম্যান মিস্টার লুক এসে নীলকে বলতে থাকেন, আরে ইয়াং ম্যান, তুমি তো সেরা, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছো, আমি জাস্ট এক কথায় মুগ্ধ। তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে, একটা সময় গিয়ে এই আশাই করব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, তবে এখন আমার আপাতত ইচ্ছা নাই। আমি এখানের প্রজেক্ট যত দ্রুত শেষ করতে পারি ততই খুশি। তবে ইয়াং ম্যান, আমাদের কোম্পানি তোমাকে সবসময় বরণ করে নিবে। আপনার মহানুভবতা আমি চিরদিন মনে রাখব। মিলি নীলের দিকে এক মনে চেয়ে আছে। আসলে সকাল থেকে নীলকে দেখতে অনেক সুন্দর লাগছে। নীল কালারের স্যুট, কালো বুট, লাল টাইয়ের নিচে সাদা শার্ট, কোনো রাজপুত্রের চেয়ে কম নয়। নীলকে দেখে যে কারোরই ভালো লাগার কথা। সেখানে আমাদের মিলি তো কোন চুনোপুটি। নীলের গেট আপ সেখানে উপস্থিত থাকা ইয়ং রমণীদের এড়িয়ে যায়নি। নীলের দিকে আরেকজন মেয়ে এগিয়ে আসে। সে মূলত মিস্টার লুকের মেয়ে এলিনা। এলিনা এসে তাকে বলে, আরে হ্যান্ডসাম, তুমি এত চুজ কেন? তোমার কণ্ঠে মনে হচ্ছে জাদু আছে। তুমি এত কিউট কেন? এরকম আরও অনেক কথা বলে এলিনা নীলকে প্রশংসা করছে। কিন্তু বাংলায় একটা কথা আছে না, কারো সামনে প্রশংসা করলে অপরপক্ষেও জ্বলাতন শুরু হয়। ঠিকই ভাবছেন। মিস মিলি খন্দকার সাইমার মনেও আগুন জ্বলছে নীলের সাথে এলিনা কথা বলছে এটা দেখে। মিলি বেশ ক্ষুব্ধ হয়, এটা তার আচরণেই বোঝা যাচ্ছে। কিন্তু এটা ফর্মাল পরিবেশ, এখানে যদি নীলের সাথে খারাপ আচরণ করে সবাই সেটা বাজেভাবে দেখবে। তাই সে চুপচাপ নীলের কাজ পর্যবেক্ষণ করতে লাগে। এক পর্যায়ে না পেরে নীলকে উদ্দেশ্য করে বলেই উঠে, মিস্টার নীল, আপনি একটু আমার রুমে আসবেন, কিছু বিষয় নিয়ে কথা ছিল। এদিকে মিস এলিনা তো নীলকে ছাড়বেই না। তিনি উল্টো মিলির উদ্দেশ্যে বলেন, মিস মিলি, নীল আজকের দিনটা আমার সাথে ঘুরলে আপনার কি কোনো আপত্তি আছে? আসলে আমি চাইছিলাম নীলকে এই সিডনি শহরটা একটু ঘুরিয়ে দেখাতে। মিস এলিনা আসলে মিস্টার নীলকে কিছু জিনিস বুঝিয়ে দেওয়া ছিল তো। আচ্ছা, যদি তারা হয়েই থাকে তাহলে নীল আপনার সাথেই যাক। এলিনা অভয় দেয়াতে নীলও ওখান থেকে সরে দাঁড়ালো। নীল মিলির সাথে তার রুমের দিকে যাচ্ছে। মিলি আর নীল রুমে ঢোকা মাত্রই মিলি দরজা বন্ধ করে দিয়ে নীলকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আবারও শুরু করলি পুরাতন অভ্যাস? আচ্ছা, তোর কয়টা লাগে বলতো? প্রথমে তো আমার জীবনেও এই একই কাজ করলি, এখন আবার নতুন কাউকে খুঁজছিস? নীল বুঝতে পারে না মিলি কি বলছে। নীল জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি ঠিক কি বলছেন, আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, এখন তো বুঝবি না। তোদের মতো ছেলেদের চাহিদার আসলে শেষ নেই, যত সব। মিলি বাকিটা বলার আগে নীল রুম থেকে বেরিয়ে যায়। নীল মনে মনে বলতে লাগে,
তুমি আমাকে আজও বুঝলে না, সেদিনও বুঝনি। তুমি আমাকে হারিয়ে যেতে দিতেও চাও না, আবার কষ্টও দিতে চাও। তুমি আসলে চাওটা কি মিলি? নীল এরপর চলে গেলে মিলি মনে মনে বলতে লাগে, আমার জীবনে ভালোবাসার বীজকে ফুটিয়েছিল নীল। আজও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে বরণ করে নিব নীল। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি গো নীল। তোমার করা কিছু কুকীর্তির কারণে আজ তুমিও কষ্ট পাচ্ছ, সাথে আমাকেও কষ্ট দিচ্ছ। মিলির চোখ দিয়ে পানি পড়তে লাগে। আসলে এটাই বাস্তব। ভালোবাসার মানুষকে আপনি চাইলে আঘাত দিতে পারবেন, কিন্তু পরক্ষণেই তার প্রতি কেয়ারিং আর ভালোবাসাও বাড়বে। সাথে নিজের মনে আসবে অনুশোচনা, কেননা আপনি তাকে কষ্ট দিয়েছেন। মিলির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। তার ভালোবাসার মানুষ হচ্ছে নীল। কেন তাদের মধ্যে আজ দেয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে, কেন তাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে না, সেটার উত্তর হয়তো কেউ জানে না। অন্যদিকে আদিব কারোর সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। আদিবের সাথে একটা মেয়ে দেখা করতে আসে। মেয়েটার মুখে মাস্ক, পরনে কালো জামা। আদিব মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, হেনা, তুমি যে এখানে এসেছো কেউ কি জানে? হ্যাঁ, ঠিক ধরেছেন। সেদিনের ফোনে রহস্যময়ী ব্যক্তিও ছিল হেনা নিচে। হেনা আদিবকে উদ্দেশ্য করে বলে, শোনো আদিপ, তুমি আমার সম্পর্কে জানো আমি কোনো কাঁচা কাজ করি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু পরিস্থিতি অসুবিধার মনে হচ্ছে। মিলি মনে হয় আবারও নীলের প্রতি দুর্বল হচ্ছে। হয়েও লাভ নেই, নীলের অতীতের একটা কলঙ্ক এখনো লাগতে পারে। কিন্তু সময় যত গড়াচ্ছে মিলি ওর প্রতি আরও বেশি দুর্বল হচ্ছে। নীলকে আমার চাই, ও শুধু আমার আর কারো নয়। সেজন্য বলছি, মিলি আস্তে আস্তে ওদের প্রতি দুর্বল হওয়ার আগেই আমাদের উচিত ওদের আলাদা করা। করব, তবে এখন নয়। ওদের ভেতর আর একটু রসায়ন জমে উঠুক। কিন্তু একটা কথা, রায়া জমাতে গিয়ে যেন ওরা না হয় আবারও এক হয়ে যায়। আদিপ, তুমি খেপছো নাকি? আমি কি এতই কাঁচা কাজ করব? সে তুমি করবে না আমি জানি, তারপরও সাবধানের মাইরে নেই। আমাদের সাবধান থাকা দরকার। তুমি শুধু শুধু চিন্তা করছো, এরকম কিছুই হবে না। শুধু দেখে যাও কি হয়। আদিব আর হেনার কথা শেষ হয়। মূলত আদিব চায় মিলিকে আর হেনা চায় নীলকে। আপনাদের প্রশ্ন আসতে পারে, এখানে কি কেবলই ভালোবাসা, নাকি ব্যক্তিগত স্বার্থ, নাকি অন্য কিছু? সব কিছুর উত্তর পাওয়া যাবে আদিব আর হেনার কর্মকাণ্ডের উপর নির্ভর করে। এদিকে নীল রাতে সমুদ্র সৈকতের তীরে একা একা হাঁটছে আর ভাবছে, মিলি কি আস্তে আস্তে আবারও আমার উপর দুর্বল হচ্ছে? না না, এটা কেন ভাবছি? এটা হওয়ার সম্ভব নয়। এদিকে মিলিরও ভালো লাগছিল না কিছু, তাই জুলিকে সাথে নিয়ে সেও সমুদ্রে আসে একাকী সময় কাটাতে। জুলি মিলিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা মিলি, আদিবকে তো আজ সারাদিন দেখলাম না। জিনিসটা আমিও খেয়াল করেছি। সকালে নীলের প্রেজেন্টেশনের পর আদিব সেই যে কিছু একটা বলে বেরিয়ে গেল, আর আদিবের কোনো খোঁজ নেই। আচ্ছা মিলি, নীল এত ভালো কাজ পারে কিভাবে বলতো? ও যখন আমাদের সাথে ছিল পড়াশোনায় তো ডাব্বা ছিল, কিছুই পারতো না। সময় ও পরিস্থিতি সব সময় এক থাকে না রে দোস্ত। এটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা দোস্ত, তুই থাক, আমি একটু স্যান্ডেলটা চেঞ্জ করে আসি। আচ্ছা যা। জুলি চলে যাবার পর মিলি আবারও হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে ও সামনে দেখে কিছু ছেলেপেলে নেশা করছে এবং ওর দিকে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও কিছুটা ঢোক গিলল। ও পেছন ফিরে দৌড় শুরু করলো। এদিকে নেশাগ্রস্ত ছেলেগুলোও ওর পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় ওকে ধরেই ফেলে। এরপর ওরা মিলিকে ওদের ডেরায় নিয়ে যায়, সমুদ্র থেকে পাহাড়ের ভেতর। বলা যায় পাহাড়ি এলাকা ও বন জঙ্গলের ভেতর তাদের যে ডেরা আছে সেখানে। তাদের বস বলে, আরে মালটা তো সেই। বস, দ্রুত শুরু করুন, আর যে তোর সইছে না। আরে দাঁড়া দাঁড়া, মালটার সব কিছু ভালোভাবে দেখে নি। সবাই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে মিলির দিকে। মিলি সবার দিকে হাত জোর করে অনুরোধ করে, তোমাদের পায়ে পড়ছি, প্লিজ আমার এমন সর্বনাশ করো না। চুপ শালি, আজ এতদিন পর তোকে পেয়েছি, এত সহজে ছেড়ে দিব নাকি? আজ সব উসুল করব। মিলি তখন হাতের কাছে একটা ইট পেয়ে তা দিয়ে বসকে আঘাত করে পালাতে লাগে। জঙ্গল পেরিয়ে এসে আবারও সমুদ্র সৈকতে ঢুকতে সক্ষম হয়। এক পর্যায়ে লোকগুলো মিলিকে ধস্তাধস্তি করে ধরেই ফেলে। গুন্ডাদের বস বলতে লাগে, শালির কত বড় সাহস আমাকে ধাক্কা করে, আজ ওকে আমি। বস আর কিছু বলতে পারে না, কেননা গুন্ডাদের বস আর কিছু বলতে পারে না, কেননা সে যখন মিলির সাথে উল্টাপাল্টা কিছু করতে যাবে
তখনই কেউ এসে বসের মুখে সজোরে লাথি মারে। বস গিয়ে ছিটকে পড়ে। ওই কে রে তুই? এত বড় সাহস আমাকে আঘাত করিস? তখন নীল বলে উঠে, আমার ফুলের দিকে কেউ নজর দিলে আমি তার চোখ উপড়ে ফেলবো, আর সেখানে তুই তো আমার ফুলের দিকে হাত বাড়িয়েছিস, আজ তোকে। নীল এবার গুন্ডাদের গ্রুপটাকে ইচ্ছামতো কেলায়। মারামারির এক পর্যায়ে যে বস ছিল সে ছুরির এক পোজ দিয়ে নীলের ডান হাতে আঘাত করে। নীল কিছুটা ব্যথা পায়। এরপর দ্রুত সে মিলির হাত ধরে সামনে থাকা একটা বোটে উঠে পড়ে, কেননা ওদের সাথে এভাবে আর পারা যাবে না, ওরা সংখ্যায় আরো আসছিল। বোট চালু করে নীল মিলির দিকে তাকিয়ে মিলিকে কিছু প্রশ্ন করে। ম্যাডাম, এই ভর সন্ধ্যায় আপনি এখানে কেন বলুন তো? মিলি চুপ করে আছে। আরে ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি, তো জবাব দিন। মিলির হুঁশ ফিরে আসে নীলের ছাড়ি খেয়ে। দ্রুত বলে, আসলে রুমে ভালো লাগছিল না, তাই একটু সোজা এসেছিলাম সময় কাটাতে আর কি। এসেই মিলি আর কোনো কথা বলতে পারে না, হু হু করে কেঁদে দেয়। নীলও বুঝতে পারে একে আর ঘাটিয়ে লাভ নেই। কিছু দূর যাবার পর হঠাৎ একটা ঢেউ এসে বোট কিছুটা উল্টে দেয়, আর মিলি আর নীল দুজনেই পানিতে পড়ে যায়। মিলি সাঁতার জানতো না, তাই সে দ্রুতই পানিতে তলিয়ে যেতে নিলে আমাদের নীল দ্রুত তাকে ধরে। এরপর অনেক কষ্টে আস্তে আস্তে সমুদ্রের তীরে নিয়ে আসে। এরপর তীরে এনে সে মিলির শরীর থেকে পানি বের করে ফেলে। তারপর অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার নীলের কাছ থেকে মিলিকে নিয়ে তার চিকিৎসা করাতে নিয়ে যায়। নীলও কিছুটা জিরিয়ে নেয়। নীল রিসিপশনে বসেছিল। তখন ডাক্তার এসে নীলকে বলে, দেখুন মিস্টার, পেশেন্টের এখন ওয়ার্ম লাগবে। আমি ঠিক বুঝলাম না ডক্টর। তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে গেলে তার এখন গরম প্রয়োজন। শরীরে জ্বর আসবে, দ্রুত ব্যবস্থা নিন। নীল বুঝতে পারলো ডাক্তার কি মিন করেছে, তাই সে দ্রুত গরম স্যুপের ব্যবস্থা করলো বাইরের রেস্টুরেন্ট থেকে। এরপর সেই স্যুপ খাইয়ে ধীরে ধীরে মিলির শরীরে তাপমাত্রা স্বাভাবিক করলো। মিলির অবস্থা স্বাভাবিক হচ্ছে না দেখে নীল খুব টেনশনে পড়ে যায়। একে তো এই বিদেশে তেমন কিছু চেনে না, তার উপর অফিসের বস অসুস্থ হয়ে পড়লে এটা ভালো দেখায় না। তাই নীল উপায়ন্তর না দেখে জুলিকে কল করলো। এদিকে জুলির সাথে দেখা করতে কেউ একজন আসে। জুলি তাকে বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? জুলির প্রশ্নের জবাবে রাজ কেবল একটাই কথা বলে, তুমি তো জানতে যে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বাজে আচরণ করে, সে আমার লাইফে যত গুরুত্বপূর্ণ চরিত্র হোক না কেন, তাকে আমি আমার লাইফ থেকে সরে ফেলতে একবারও ভাবি না। আসলে রাজ নীলকে তার কলিজার বন্ধু ভাবে, কেননা রাজ ছেলেটা এসেছে অনেক ইন্ট্রোভার্ট সোসাইটি থেকে। জুলি এতক্ষণ রাজের সাথেই কথা বলছিল। রাজকে আসলাম তালুকদার সেদিন অন্য প্লেনেই অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়। এদিকে জুলি আবার রাজের প্রেমে পড়ে যায়। বুঝতে পারলেন না তো? যেদিন রাজকে মিলি ঝাড়ি দেয়, সেদিন রাজ যখন রিজাইন করতে চায়, রাজের ইগো দেখে জুলি খুব ক্ষিপ্ত হয়। কিন্তু রাজের তেজি মনোভাব আর সবকিছু দেখে জুলির মন নরম হয়ে যায়। জুলি পুনরায় রাজকে বলে, আমাকে ক্ষমা করে দাও রাজ, প্লিজ, তোমার পায়ে পড়ছি, ক্ষমা করে দাও আমাকে। উঠো। আগে বলো আমায় ক্ষমা করেছো, তাইলেই উঠবো। উঠো বলছি কিন্তু। রাজের ঝাড়ি খেয়ে জুলি ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। জুলির ফোনে তখনই নীলের কল আসে। নীল বলে, আপনার ম্যাডাম অনেক অসুস্থ, আসুন নিজে ম্যাডামের যত্ন নিন। জুলিকে কথা বলার সুযোগ না দিয়ে নীল কল কেটে দেয়। জুলিকে চুপ করে থাকতে দেখে রাজ জবাব দেয়, কি হলো, কে ফোন করছিল? নীল ফোন করেছিল। কি বলে? মিলি নাকি অনেক অসুস্থ, তাই আমাকে যেতে বলল। আচ্ছা যাও, তবে নীল যেন বুঝতে না পারে আমি অস্ট্রেলিয়া এসেছি। ওকে। এই বলে জুলি দ্রুত চলে যেতে লাগে। রাজও চলে যায় আড়ালে। এদিকে নীল মিলির পাশেই ছিল। মূলত জুলি আসা পর্যন্ত নীল মিলিকে দেখাশোনা করছিল। জুলি আসলে জুলির নিকট ছেড়ে দেওয়ার প্ল্যানই মূলত নিলেন। জুলি দ্রুত এসে পৌঁছায়। পৌঁছানো মাত্রই নীল জুলিকে উদ্দেশ্য করে বলে, মিলি অনেক অসুস্থ, ওর ভালোভাবে যত্ন না নিলে অসুস্থ হয়ে পড়বে। সেটা তোকে ঠিক করতে হবে না, বলা তো যায় না। তুই আবার হয়তো সুযোগ খুঁজছিস। অবশ্য একবার যেহেতু সুযোগের সদ্ব্যবহার করেছিস, তোর মতন ছেলের দ্বারা যে কোনো কিছুই সম্ভব। জুলি কথা শেষ করতে পারল না, তার আগেই নীল অনেক জোরে জুলিকে ঠাস করে থাপ্পড় মারে। জুলি অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে থাকে। এটা কি সত্যি নীল নাকি অন্য কেউ? জুলি কাঁপা কাঁপা গলায় নীলকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমাকে মারতে পারলি? হ্যাঁ পারলাম, আরো 2টা দেয়া উচিত তোকে।
তোর মিলি ম্যাডামের জীবন আমি বাঁচিয়েছি কিছু গুন্ডার হাত থেকে, আর তুই আমাকে অপবাদ দিস? তোর মতো মেয়েকে আরো 3টে কোষে চড় দেওয়া উচিত। নীল এই কথা বলাতে জুলি চুপ হয়ে যায়। কি বা বলবে সে? আর বলার মতো মুখ তো তার নেই। নীল চলে যায় সেখান থেকে। নীল চলে যেতেই জুলি দ্রুত মিলির কেবিনে যায়। মিলির পাশে তখন ডাক্তার ছিল। ডাক্তারকে দেখে জুলি বলে, ডাক্তার সাহেব, ও কেমন আছে? ওর কোনো সমস্যা নেই তো? আপনাদের ভয়ের কোনো কারণ নেই, উনি একদম সুস্থ। কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসবে। তবে ওনাকে বেশি স্ট্রেস দিবেন না, উনি হয়তো কিছু মানসিক চাপের ভেতর দিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনি ওনার পাশে থাকুন, কোনো কিছু দরকার হলে নার্সদের বলবেন। জুলি মাথা নাড়ার পর ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তার চলে যেতেই জুলি গিয়ে দ্রুত মিলির কাছে বসে। মিলির কাছে বসা মাত্রই মিলির জ্ঞান ফিরে আসে। মিলি তার পাশে জুলিকে দেখতে পেয়ে বলে, হ্যাঁ রে জুলি, নীল কোথায়? তোর কি হয়েছিল বলতো? আর শুরুতেই কেন নীলকে খুঁজছিস? নীল আমার জীবন বাঁচিয়েছে রে। নীল না থাকলে আমি হয়তো... মানে নীল না থাকলে কি হতো? ওরা আমার সর্বনাশ করতো। কারা তোর সর্বনাশ করতো? মিলি এরপর জুলিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, কিভাবে ওকে সন্ত্রাসীরা ধাওয়া করে আর ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। সব শুনে জুলি বলে, আমাকে ক্ষমা করে দিস মিলি, আমিও প্রথম নীলকে ভুল বুঝেছিলাম। যদি নীল আমাকে ফোন দিয়ে না জানাতো তাইলে হয়তো তোর অবস্থা জানতেই পারতাম না। বাদ দে। আচ্ছা নীল কোথায়? ওকে তো দেখছি না। নীল কি একটা কাজ আছে বলে বাইরে চলে গেছে। আচ্ছা শোন, নীলকে আমার বিয়ে বানিয়ে দিলে কেমন হবে রে বলতো? মানছি নীল তোকে বাঁচিয়েছে, তোর সম্মান রক্ষা করেছে, কিন্তু তুই কি ভুলে গেছিস অতীতে নীল কি করেছিল? আমি কিছুই ভুলিনি। সেসবের জন্য নীলকে শাস্তি আমি দিব, কিন্তু ওকে আমার থেকে দূরে যেতে দিব না। এদিকে জুলি আর মিলি সমস্ত কথোপকথন রাত শুনে নেয়। রাত শুনে নিয়ে আসলাম তালুকদারকে কল লাগায় এবং বলে, আঙ্কেল, আপনার মেয়ে মিস মিলি ম্যাডামের জীবন বাঁচিয়েছিল নীল। মিস মিলি ম্যাডাম এবং মিস জুলি কথা বলছিল, আমি তা শুনে নিয়েছি। আমার মেয়ের যেন কোনো বিপদ না হয় এই জন্য ওর সাথে নীলকে পাঠিয়েছি, আর ওদেরকে দেখার জন্য তোমাকে পাঠিয়েছি। আচ্ছা আঙ্কেল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, নীলের সাথে আপনার বা ম্যাডামের কোন ধরনের অতীত সংযোগ আছে বলুন তো? ম্যাডামকেও দেখলাম মিস জুলি নীলের অতীত মনে করিয়ে দিচ্ছে। নীলের আচরণ দেখে মনে হয় আপনার সাথে নীলের কোনো সংযোগ আছে অবশ্যই। আমাকে সব খুলে বলুন। সবচেয়ে ভালো হয় বাবা, এটা যদি তুমি নিজেই নীলকে জিজ্ঞাসা করো। নীল তোমাকে হয়তো অনেক কিছুই বলবে। কিন্তু আঙ্কেল... রাজ আর কোনো কথা বলতে পারে না। এর ভেতরেই মিস্টার আসলাম তালুকদার ফোন কেটে দেয়। রাজ মনে মনে ভাবতে লাগে, কিছু একটা মিলে ম্যাডাম, আসলাম আঙ্কেল আর নীল লুকাচ্ছে। এই কি রহস্য? ম্যাডাম কেনই বা নীলের ওপর বিরক্ত, আবার স্যার কেনই বা নীলকে পছন্দ করেন? এসবের উত্তর আমার জানতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীল কি আমায় সাহায্য করবে? চেষ্টা করে দেখি এই রহস্যের সমাধান করা যায় কিনা। এই বলে রাজ চলে যায়। রাজের মাথায় হাজারো প্রশ্ন। কেনই বা নীল আর ওদের ভেতর ফাটল? রাজ নীলকে খুঁজতে খুঁজতে সমুদ্র সৈকতে চলে আসে। সেখানে রাজ দেখতে পায় নীল আকাশের পানে চেয়ে আছে। রাজ গিয়ে নীলের কাঁধে হাত রাখে।